একটি জনাকীর্ণ বাজার। রতন একজন ক্ষীণকায় যুবক, তার সামান্য কাপড় নিয়ে বসে আছে। চারপাশে মানুষের কোলাহল, কিন্তু কেউ তার দিকে ফিরেও তাকাচ্ছে না, বরং তাকে নিয়ে হাসাহাসি করছে। আর কত অপমান, আর কত তুচ্ছ তাচ্ছিল্য! এই জীবনে আমার কোনো মূল্য নেই বুঝি। গরিব বলে, এতিম বলে, দর্জি বলে সবাই আমাকে ছোট করে দেখে। না, আর নয়, এই নিষ্ঠুর সমাজে আমি আর এক মুহূর্তও থাকবো না। রতন বাজার এবং জনবসতি ছেড়ে গভীর বনের দিকে হাঁটতে শুরু করে। রতন বনের গভীরে হাঁটতে থাকে। এই জঙ্গলে এখন আমার ঘর। এখানে কেউ আমাকে অপমান করবে না, কেউ আমাকে তাচ্ছিল্য করবে না। কষ্ট করে বাঁচবো, তবু ওই নিষ্ঠুর মানুষের কাছে আর ফিরবো না। বড় পিপাসা পেয়েছে। আশেপাশে কোথাও জলও নেই, একটা নদী খুঁজতে হবে। রতন জলের সন্ধানে বনের আরো গভীরে হাঁটতে শুরু করে। অন্যদিকে নীলপরি রাজ্যের রাজকুমারী তার দুইজন দাসীকে নিয়ে জঙ্গলে ঘুরতে আসে। রাজকুমারী, অনেক দেরি হয়ে গেছে, এবার চলুন, আমাদের নীলপরি রাজ্যে ফিরে যেতে হবে। হ্যাঁ চলো, অনেক দেরি হয়ে গেছে। নীলপরি রাজকুমারী উড়তে গিয়ে একটা গাছের ডালে তার ডানা লেগে যায়। তার ডানায় একটা ফুটো দেখা যায়। আমার ডানা, আমি আর উড়তে পারছি না। রাজকুমারী, হে কি বিপদ! এখন এখন যেভাবেই হোক আমাদের রাজ্যে ফিরে যেতে হবে, কিন্তু এটা সেলাই করবে কে? ডানা যদি সেলাই না করা হয় তাহলে তো আমি উড়তে পারবো না। এই গভীর জঙ্গলে তো কোনো মানুষ নেই রাজকুমারী, দর্জি কোথায় পাবো? আমাকে কোনো একটা ব্যবস্থা করতেই হবে। অপরদিকে রতন জলের সন্ধানে হাঁটতে হাঁটতে নদীর ধারে চলে আসে। অবশেষে জল! সে জল খেতে নদীর ধারের কাছে যায়। হঠাৎ সে দেখতে পায় তিনজন পরী দাঁড়িয়ে আছে। সে তাদের দেখে ভয় পেয়ে যায়। তোমরা তোমরা কে? আমাকে মেরো না, আমি সামান্য একজন দর্জি। আমার পৃথিবীতে কেউ নেই, আমার কোনো ক্ষতি করো না তোমরা। আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি নীলপরি রাজ্যের রাজকুমারী, আর এরা দুজন আমার সহকারী। আমরা পৃথিবীতে ঘুরতে এসেছি। এই জঙ্গলে আমরা সব সময় আসি। জঙ্গলে তো এ পর্যন্ত কোনো মানুষ পেলাম না, তোমাকে এই প্রথম এই জঙ্গলে দেখতে পেলাম। তুমি তো দর্জি, তুমি কি আমার একটা সাহায্য করতে পারবে? আগে রাজকুমারী, কি করতে হবে? আমার ডানাটা না ছিঁড়ে গেছে, আমার ডানা কি তুমি সেলাই করে দিতে পারবে? কেন পারবো না রাজকুমারী, আমার কাজ তো এটাই, কাপড় তৈরি করা, সেলাই করা। উপরওয়ালা আমার ডাক শুনেছেন। আমি বিপদে আছি বলে কোনো না কোনো ভাবে একজন দর্জি এই জঙ্গলে পাঠিয়ে দিয়েছেন, না হলে আজকে আমার যে কি হতো। দর্জি, তাড়াতাড়ি আমার ডানাটা সেলাই করে দাও, আমার নীলপরি রাজ্যে ফিরে যেতে হবে। রতন সাবধানে রাজকুমারীর ডানা সেলাই করে দেয়। সেলাই করার পর রাজকুমারীর ডানা আবার ঠিক হয়ে যায়। সে এখন আগের মতো উড়তে পারছে। দর্জি, তুমি খুব ভালো কাজ করতে পারো। তুমি আমার ডানাটা আগের জায়গায় ফিরিয়ে এনেছো। তোমার হাতে তো জাদু আছে। এখন বলো, তুমি এই ঘন জঙ্গলে কি করছিলে? আমি এতিম রাজকুমারী, এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। আমি দর্জি বলে সবাই আমাকে ছোট করে দেখে, আমি গরিব বলে সবাই আমাকে অপমান করে। যখন কাজ পায় তখন দুটো খেতে পাই, আর যখন কাজ পায় না তখন না খেয়ে কাটাতে হয়। এই কষ্ট আমি আর সহ্য করতে পারি না। মানুষের কথা শুনতে শুনতে আমি অধৈর্য হয়ে গেছি। তাই আমি এই জঙ্গলে এসেছি হাঁটতে হাঁটতে, এবং এখানে কুঁড়ে ঘর বানিয়েছি। তুমি তো এই জঙ্গলে থাকতে পারবে না দর্জি, কারণ এখানে কোনো মানুষ থাকে না। তাহলে তুমি ইনকাম করবে কিভাবে? জানি না রাজকুমারী,
কিন্তু আমি ওই নিষ্ঠুর মানুষের কাছে আর ফিরে যেতে চাই না। আমি এই জঙ্গলে না খেয়ে মরে যাব, তারপরে আমি সেখানে আর যাব না। রাজকুমারী, ওর কথা শুনে তো আমারও কষ্ট লাগছে। মানুষ হয়েও মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে। তোমার কথা শুনে আমার খুব কষ্ট লাগলো দর্জি। তুমি চিন্তা করো না, তুমি আমাকে সাহায্য করেছো, তার বদলে আমি তোমাকে একটা উপহার দিতে চাই। না রাজকুমারী, আমার কোনো উপহার লাগবে না। না, আমি তোমাকে একটা উপহার দেবই। যা তো আমার ডান হাত, যা আমার জন্য একটু মেঘ নিয়ে আয়। আজ্ঞে রাজকুমারী, আমি এখনই নিয়ে আসছি। যা তো আমার বাম হাত, যা একটু নদীর জল নিয়ে আয়। আজ্ঞে রাজকুমারী, আমি এখনই নিয়ে আসছি। কিছুক্ষণের মধ্যেই ডান হাত এক টুকরো মেঘ নিয়ে আসে এবং বাম হাত নদীর জল নিয়ে আসে। তারা দুজনেই রাজকুমারীর সামনে মেঘ ও জল রাখে। এই নিন রাজকুমারী মেঘ, আর এই নিন রাজকুমারী নদীর জল। ধন্যবাদ তোমাদের। নীলপরী রাজকুমারী মেঘ ও জল দিয়ে তার জাদু ব্যবহার করে। মেঘ ও জল একসাথে মিশে একটি উজ্জ্বল শক্ত সুতা তৈরি হয়। সুতোটা হাওয়ায় ঝিকমিক করছে। রাজকুমারী সেই সুতাটি দর্জির হাতে তুলে দেয়। এই সুতা দিয়ে কি হবে রাজকুমারী? এটা যেমন তেমন সুতা নয়, এটা মেঘ ও জলের সুতা। এই সুতার উপকারিতা হলো, এই সুতা দিয়ে তুমি যেই জামা সেলাই করবে সেটা কোনোদিনও ছিঁড়বে না এবং নষ্ট হবে না। সাথে সাথে সেই জামার রং সব সময় বজায় থাকবে। এটা এক জাদুর সুতা। এই সুতা কখনোই শেষ হবে না। এই সুতা তোমার কাছে রাখো। এই সুতা দিয়ে তুমি জামা কাপড় সেলাই করে বিক্রি করতে পারবে এবং ওই জামা হবে ক্ষণস্থায়ী। কখনো সেই জামা নষ্ট হবে না। হ্যাঁ, আপনার অনেক দয়া রাজকুমারী, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আমাকে এই জাদুর সুতা দেওয়ার জন্য। আপনার কথা আমি চিরকাল মনে রাখবো। এখন আমরা গেলাম তবে। ভালো থেকো দর্জি। নীলপরী রাজকুমারী এবং তার দুই সহকারী উড়ে চলে যায়। রতন অবাক হয়ে তাদের চলে যাওয়া পথের দিকে তাকিয়ে থাকে। তার হাতে ছিল জাদুর সুতা। রতন তার জাদুর সুতা দিয়ে তৈরি করা জামা কাপড় নিয়ে দোকানে বসে আছে। সে এখন আর আগের মতো ভীত বা লজ্জিত নয়। নিয়ে যাও, নিয়ে যাও ক্ষণস্থায়ী জামা। আমার কাছে পাবে প্যান্ট, শার্ট, থ্রি পিস, শাড়ি, সব কিছু। যেটা নেবে সারা জীবনের গ্যারান্টি, কখনো নষ্ট হবে না, কখনো ছিঁড়বে না, আর কখনো রঙও যাবে না। তাই এখনই নিয়ে যাও। এই কথা শুনে বাজারের সবাই অবাক হয়ে যায়। তারা দর্জির দোকানের সামনে ভিড় করতে শুরু করে। সারা জীবনের গ্যারান্টি, এ কি সম্ভব? এই কখনো নষ্ট হবে না, রঙও যাবে না, এটা তো জাদুর মতো শোনাচ্ছে। হ্যাঁ, এ সবই সম্ভব। আমার তৈরি জামা কাপড়গুলো সত্যিই অক্ষয়। একবার কিনলে আর কিনতে হবে না। অবিশ্বাস্য, এটা তো সত্যি অসাধারণ। আমি একটা শার্ট কিনবো। এই, আমি একটা থ্রি পিস কিনবো। মুহূর্তের মধ্যেই দর্জির দোকানের সব জামা কাপড় বিক্রি হয়ে যায়। রতন অবাক হয়ে দেখে তার হাতে এখন অনেক টাকা। রাজকুমারীর দেওয়া এই উপহার আমার জীবনটা বদলে দিয়েছে।